জুলাই বিপ্লবের পর প্রথম জাতীয় সংসদের অধিবেশন শেষ হইল। এই সংসদ নিয়ে জনগণের অনেক আশা ছিল। এই সংসদে আছে মাঠ থেকে উঠে আসা ছাত্র বিপ্লবীরা, আয়নাঘর থেকে ফিরে আসা মজলুম, ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা রাজনীতিবিদ, নির্বাসনে থাকা রাজনৈতিক নেতাকর্মী, জেলে থাকা গুলি খাওয়া লড়াকুড়া। কিন্তু সংসদ কেন জানি আমাদের আশাহত করছিল। কেন? সংসদ নেতা নিশ্চুপ, বসে থেকে টেবিল থাবড়ায় খালি। সরকারি দলের অধ্যক্ষ, বিরোধী দলকে মাত্রা ছাড়া আক্রমণ, আর শিলং সালাউদ্দিনের ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার হয়ে বসা। জনাব সালাউদ্দিন আহমদ সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইয়েস মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছি। শিলং সালাউদ্দিনের একটা স্বীকারোক্তি আছে সংসদের ভেতরেই, কইছে জুলাই সংসদে সাইন করাটা এটা বাধ্য হয়ে করছে, এটা করতে চায় নাই। এটা কারণ যদি সংস্কারের বাহানায় নির্বাচন না হয়, সেই জন্যই বিএনপি সবকিছুতে আপোষ করে জুলাই সনদে সাইন করেছে। শুনেন। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে, এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। বুঝছেন? শুনছেন? সংস্কারের কোনো কমিটমেন্ট ছিল না, ছিল নির্বাচনের চাপ। এটা হঠাৎ বলে নাই শিলং সালাউদ্দিন, আগে থেকে শুরু হয়েছে। এটা 1 নভেম্বর 2025 প্রেস ক্লাবে মেজর হাফিজ কইছে, এখন যে স্পিকার সে কইছে নির্বাচন হওয়ার স্বার্থে অনিচ্ছা সত্ত্বেও বিএনপি অনেক কিছু মেনে নিছে। আবার মেজর হাফিজি গণভোট নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের কিছু আগে আরো স্পষ্ট কইছে যে গণভোটে রাজি না হইলে নির্বাচন দিত না, তাই রাজি হইছে। শুনেন। এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই। এটি সম্পূর্ণভাবে একটি গোষ্ঠী জনগণের উপর চাপিয়ে দিয়েছে। আমাদের দল বিএনপি এটাতে প্রথমে রাজি হয়নি, কিন্তু দেখা গেল যে বিএনপি যদি রাজি না হয় তাহলে আর নির্বাচনই হয় না, এরা নির্বাচন ছেড়ে বাড়ি চলে যাবে। মানে যে সংস্কার, যে সনদ, যে গণভোট, এগুলোর কোনোটাই বিএনপি বিশ্বাস করেনি, সব মেনে নিছে নির্বাচনের লোভে। আবার সেই মেজর হাফিজি বলে আমরা বদ্ধপরিকর জুলাই সনদ বাস্তবায়নের জন্য, এটা নাকি দেশের সম্পদ। শুনেন। আর জুলাই সনদ দেশবাসীর সম্পদ। প্রত্যেক রাজনৈতিক যারা সংসদে যাদের প্রতিনিধিত্ব আছে তারা সবাই জুলাই সংসদে স্বাক্ষর করেছেন। বিএনপিও আমি মনে করি তারা জুলাই সংসদ বাস্তবায়নে বদ্ধপরিকর। দেশের সম্পদ, ক্ষমতা পেলে তখন এটা দেশের সম্পদ। মানে কোনো কনসিস্টেন্সি নাই তাদের, আলাপ আলোচনা কথাবার্তার কোনো কনসিস্টেন্সি নাই। একবার এক কথা বলে, আরেকবার আর এক কথা বলে, যখন যেটা কাজে লাগে সেটাই বলে। এর মধ্যে হইল কয়েকটা গুরুত্বপূর্ণ অধ্যাদেশের অপমৃত্যু, এই সংসদেই ঘটলো। আর একটা ঘটনা, অপমৃত্যু। ইউনিট সরকারের যে অধ্যাদেশগুলো নতুন সংসদে পাশ না হইয়া বাতিল হইয়া গেল, তার মধ্যে কতগুলো ছিল জুলাইয়ের আত্মার সাথে সরাসরি সম্পর্কিত। গ্রুপ প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচার বিভাগের পৃথক সচিবালয়ের অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের অধ্যাদেশ। এগুলো হইলে সেই অধ্যাদেশ যেগুলো আয়নাঘর ভিকটিমদের জন্য, গুম হওয়া ছেলেদের মায়েদের জন্য, ফ্যাসিবাদের শিকার পরিবারগুলোর জন্য তৈরি হয়েছিল। বিএনপি সরকারের অধ্যাদেশগুলো কার্যকারিতা হারায় নষ্ট হয়ে যাইতে দিল। বিএনপি যে সমস্ত যুক্তি দিল সেগুলো মিথ্যা এবং বানোয়াট। আমরা সেটা প্রত্যেকটা খণ্ডন করছি। আর তারেক রহমানকেও এর পার্ট বলেই মনে হইল, কারণ সংসদে যখন এই মেটাকার চলতেছিল তখন তারেক রহমান টেবিল চাপড়ায় উৎসাহ দিতেছিল। যখন বিরোধী দলের উপরে ঝাঁপায় পড়তেছিল সরকারি দলের সংসদ সদস্যরা, মন্ত্রীরা, এমপিরা, তখন তারেক রহমান বসে থেকে টেবিল চাপড়ায়। মাত্র 1 সপ্তাহ আগে বক্তৃতায় কইছে স্বৈরাচারের ভূত বিরোধী দলের উপর চাপছে। শুনেন। ও বাবা, আমরা দেখি যে এখন যারা বিরোধী দলে বসছে এরাও একই কাজ শুরু করে দিয়েছে। ওই যে স্বৈরাচারের ভূত এদের উপরে আসর পড়ে গেছে। শুনেছেন? নিজেই কইছে। আর চুপ্পুর সাথে তো মধুচন্দ্রিমা আছেই। এই উৎসাহিত হইয়া ইশরাক কইয়া বসলো বিরোধী দলের পতন ঘটবে। শুনেন। আমাদেরকে যদি হুমকি দেওয়া হয় তাহলে সম্মানিত বিরোধী দলের প্রতি সম্মান রেখেই বলছি, আপনারা যদি আমাদেরকে পতন করার হুমকি দেন তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। শুনেছেন? পতন। একটা রাজনৈতিক দল যখন সরকারে নির্বাহী ক্ষমতা হারায়, সেটা যদি আন্দোলনের মাধ্যমে হয় সেটাকে বলা হয় পতন। মানে সরকারে থাকলে সেটা পতন হয়। বিরোধী দলের তো কোনো নির্বাহী ক্ষমতাই নাই,
তার পতন হবে কোথায় থেকে? সে কোথায় ছিল আর কোথায় নামবে? সে তো ছিল না কোথাও। এটা ভুলভাবে বলা কথা না, এটা এমন না যে ভুলভাবে কইছে। এটা হইতেছে একটা মানসিকতা, মেন্টালিটি, ফ্যাসিস্ট মানসিকতা। যে মানসিকতা হাসিনার ছিল, বিরোধী দলকেও ধ্বংস করবে, নির্মূল করবে। ইশরাক কম বয়সী, ওই একই কথা মির্জা ফখরুল কইছে, জামাতে ইসলামকে নির্মূল করা হবে, পিছিয়ে আবার লাগিয়ে দিছে রাজনৈতিক ভাবে। তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। সেই কারণেই সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। এই বুড়া হাঁটতে পারে না ঠিক মতো, জামাতে ইসলামকে নির্মূল করবে, সেই একই বাকশালী মাইন্ডসেট, বুঝিসাও। তারপরে তার একটা ঘটনা ঘটলো, আপনারা সবাই দেখছেন কি সেটা? শাহবাগ থানা মব। এর মধ্যে শুরু হইলো ছাত্র দলের আরেক কীর্তি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিবিরের সাথে পায়ে পাড়া দিয়া ঝগড়া করলো, গুপ্ত লিখলো, গুপ্ত তো আবার ঠিক মতো লিখতে পারে না। তারপর শাহবাগে থানার মধ্যে ডাকসুর 2 নেতাকে মারধর করলো। অভিযোগ কি? সবাই জানে, একটা ফেক স্ক্রিনশট। সেই ফেক স্ক্রিনশট নিয়ে মামলা দিতে জোবায়ের গেছে থানায়। থানায় নাকি ওসি ছিল না, থানার মধ্যে পেটানো হইলো, পেটাইতে দাওয়া হইলো। প্রফেসর ইউনূসের আমলে যারা মব মব করে চিল্লাইতো, তারা এখানে মব দেখলো না। আর বাঙ্গু লিবারেল দেশ সিপাহসালার নেত্র নিউজের এক্সিকিউটিভ এডিটর সেই মব হামলাকে সেলিব্রেট করলো, কইলে এটা দেখাটা নাকি খুব তৃপ্তিদায়ক। ইংরেজিত কইছে তো, তাই ঠিকই কইছে, তাই না? মির্জা ফখরুলের বুড়া বয়সে ঠিক মতো হাঁটতে কষ্ট হয়, সে হুঙ্কার দিল জামাতকে নির্মূল করতে হবে। সেই একই আওয়ামী বাম বাকশালী ন্যারেটিভ, জামাত জুজু। দুঃখের কথা হইতেছে কতগুলো এখন বিএনপির মুখে, যারা কিনা 15 বছর জোটের শরিক ছিল, যাদের সাথে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করছে, যাদের সাথে একসাথে সরকার গঠন করছে, যাদেরকে মন্ত্রিত্ব দিছে, যাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিছে, তাদের সাথে এখন এটা করতেছে, সব ভুলে গেছে। তো এইটা কি বোঝায়? এটা যা বোঝায় তা হইতেছে ভারতের কাছে আত্মসমর্পণ। এর মধ্যে আরো নানা ঘটনা ঘটছে। আমি একটা ভিডিও করেছি, ভারতের কাছে তারকের আত্মসমর্পণ। এই যে এটা না দেখলে দেখে নিন। 7 এপ্রিল 2026 তারেক রহমান রীতি বহির্ভূতভাবে বিজেপির সভাপতি নীতিন নবীনের কাছে চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছে প্রাইম মিনিস্টার হিসেবে। প্রাইম মিনিস্টার হিসেবে বিজেপির সভাপতিকে চিঠি লিখতে পারে না, বিএনপির চেয়ারম্যান হিসেবে বিজেপির সভাপতিকে চিঠি লিখতে পারে। দিল্লিতে হুমায়ুন কবির বিএনপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় সোথাওয়ালের কাছে চিঠিটা হস্তান্তর করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধুচন্দ্রিমা শুরু হয়েছে ইন্ডিয়ার সাথে। চারিদিকে বাম বাকশালী আওয়ামী লীগের উল্লাস শুরু হইল। বিরোধী দল অত্যন্ত সংযত আচরণ করলেও আওয়ামী লীগের চাইতে খড়গগ্রস্ত হয়ে উঠল বিএনপি। আর তারেক রহমান বসা শুরু করলেন বাঙ্গু সুশীলদের সাথে, সেই এক ইন্ডিয়ান মালদের সাথে। কার কার সাথে? আব্দুল্লাহ আবু সাইদের সাথে মিটিং করে, একবার না 2 বার, পরের বার তো সভাসদ সভাসদ নিয়ে একসাথে। তারপর বিশিষ্ট চেতনাজীবী আব্দুল নূর তুষারের সাথে মিটিং করে, কথা কামালের সাথে মিটিং করে, আনিস আমলকে ফোন দিয়া কুশলতি জিজ্ঞেস করে। কিন্তু কাদের সাথে বসেন না সেটাও গুরুত্বপূর্ণ। উনি সলিমুল্লাহ খানের সাথে বসেন না, উনি মাহমুদুর রহমানের সাথে বসেন না, উনি শফিক রহমানের সাথে বসেন না, সংগ্রামের সম্পাদক আবুল আসাদের সাথে বসেন না, ফরহাদ মাজারের সাথে বসেন না। যেন তাদের দরকার নাই বাংলাদেশ গঠনে, যেন তাদের কোনো কন্ট্রিবিউশন নাই, যেন ফ্যাসি বিরোধী লড়াইয়ে তাদের কোনো ভূমিকা নাই। যাদের ভূমিকা ছিল না তাদের সাথে যায় বসতেছে, যাদের ভূমিকা ছিল, যারা নির্যাতিত হয়েছে, দেশান্তরী হয়েছে, যারা ক্রমাগত বয়ান উৎপাদন করে গেছে, সলিমুল্লাহ খান রাস্তায় দাঁড়াইছে, তাদের সাথে কোনো দরকার নাই তারেক রহমানের। নতুন বাংলাদেশে তাদের দরকার নাই। প্রফেসর ইউনূসের সাথেও বসে না, প্রফেসর ইউনূসের সাথেও বসেনি। কন্টিনিউটির একটা ব্যাপার আছে। তো আমেরিকান প্রেসিডেন্টরা দেখবেন পুরনো প্রেসিডেন্টদের সাথে বসে, প্রফেসর ইউনূসের উপদেষ্টাদের সাথে বসে না। তাদের অভিজ্ঞতা তো অমূল্য, তাদের সাফল্য ব্যর্থতা সত্ত্বেও তারা একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে, মন্ত্রণালয় চালাইছে, তারা সবাই আছে, দেশেই আছে। তাদের চাইতে কথা কামাল, আব্দুল নূর তুষার, আব্দুল্লাহ আবু সাইদ গুরুত্বপূর্ণ হয়ে গেল। তারপরে তৈরি হলো বয়ান, মিছা বয়ান। কেমন? হামেদটিকে নিয়ে তারেক রহমান বলল এক কথা, বলল আমরা সব রাজনৈতিক দল সবাই মিলে একটা স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করছি। এবং আরো দুঃখজনক ব্যাপার হলো অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর থেকে বিদেশ থেকে আমদানি করা হয়নি। এই সংসদে আজকে আমরা যারা উপস্থিত আছি, আমরা সকল রাজনৈতিক দলগুলো এবং এই সংসদের বাইরেও রাজনৈতিক দল আছে, যারা সকলে মিলে একটি স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। দুঃখজনক ব্যাপার হলো সেই স্বৈরাচারের সময়, এবং আরও দুঃখজনক ব্যাপার হলো আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছিলাম,
দেশে একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন করার জন্য দুঃখজনকভাবে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। পুরাই মিথ্যা কথা। প্রফেসর ইউনূসের আমলে বিদেশ থেকে আমের টিকা আমদানি করা হয়েছে। ইউনূস সরকারের আমলে সেপ্টেম্বর 2025-এ ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহের পদ্ধতি বদলায় উন্মুক্ত দরপত্র দিছিল। সেই দরপত্র আমলাতান্ত্রিক জটিলতায় পড়ছিল। এটা সেই আমলারা, যেই আমলারা তারেক রহমানকে ক্ষমতায় আনছে, সেই আমলারা এটা আটকায় দিছিল। এটা সত্য। প্রক্রিয়াগত ভুল হয়েছিল, এটা সত্য। কিন্তু তারেক রহমান যে বলে টিকা আমদানি করা হয়নি, এটা মিথ্যা, পুরা মিথ্যা, মিথ্যা। তার মানে তারেক রহমানের আশেপাশে যারা, তারা যাকে তথ্য দেয়, তারা সবাই ফার্স্ট ক্লাস গেজেটেড ভার্সন। জ্বালানিতে নিয়েও বেড়াছাড়া করে ফেললেন। কি দীর্ঘ লাইন বললো যে এপ্রিলে কোন তেলের দাম বাড়বে না, তারপর এপ্রিলেই বাড়লো আবার তেলের দাম। আপনারাই বলেন, প্রফেসর ইউনূসের প্রত্যেকটা উপদেষ্টার সাথে আলাপ করলে দারুণ ইনসাইট পাইতেন না উনি? কিন্তু সেটা তো উনি করলেন না। কারণ এটা করলে ফুটেজ পাওয়া যাবে না। কেন করলো না? কারণ ইন্ডিয়া খুশি হবে না। আমরা যখন ধরেই নিচ্ছিলাম যে পুরা বিপ্লবের সারা হয়ে গেছে, পুরা ইন্ডিয়ান কন্ট্রোল স্ট্যাবলিশ হয়ে গেছে, জুলাইয়ের পক্ষে যারা আছে বিএনপির মধ্যে তাদের কণ্ঠস্বর শোনা যাইতেছে না, এর মধ্যে হঠাৎ ঝলসে উঠলেন বিএনপির এমপি আশরাফুদ্দিন মিজান, লক্ষ্মীপুর 4 আসনের হুইপ। রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব জানাইতে যে উনি কইলেন, রুলস অফ প্রসিজার অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি চেয়ারকে সম্মান করতে হবে। সম্মান রেখেই বলতেছি, ওই চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, কিন্তু ওই প্রতিষ্ঠানকে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুকে আমি ধন্যবাদ জানাইতে পারলাম না বলে আমি দুঃখিত। শুনেন, আমি জানি এই রুলস অফ প্রসিডিউর অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির চেয়ারকে আমি সম্মান করতে হবে, সম্মান রেখেই বলছি। ওই চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, ও প্রতিষ্ঠানকে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারলাম না বলে আমি দুঃখিত। শুনেছেন? আমি এটা শুনে উনার আগের কিছু বক্তব্য দেখলাম, আগে যখন খালেদা জিয়া সংসদে ছিল সেই সময়, যে দারুণ একটা ন্যাশনালিস্ট লিডার, একদম ইয়াং একজন ন্যাশনালিস্ট লিডার, আমাদের সাথে বরাবর আর কি। দেখেন, শুনেন তার বক্তব্য, শুনুন। শুনে এই যে যুগান্তর সহ অনেক পত্রিকা 12/5/2013 তারিখে লিখেছেন 1,50,000 গোলা বারুদ ব্যবহার করেছে। আমি সেই সম্বন্ধে বলতে চাই না, কিন্তু এই কওমি মাদ্রাসার মানুষগুলি, এই ফুরকানিয়া মাদ্রাসার মানুষগুলি, এই মাদ্রাসার মানুষগুলি, মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব, আপনাকে, আমাকে, সকলকে, অনেককে, যারা মুসলমান, আমার মা যখন আমাকে ফুরকানিয়া পাঠিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আমি যখন শিখলাম, আউযুবিল্লাহ শিখলাম, এই মানুষগুলির হাতেই